আচ্ছা, আমাদের আজকের জুম অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে আমাদের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি আমার স্লাইডটা তোমাদের সাথে শেয়ার করি। পঞ্চম অধ্যায়ের কি নাম? আমাদের বইয়ের পঞ্চম অধ্যায়ের নাম প্রোগ্রাম প্রোগ্রামিং ডিজাইন। ভাষা। প্রোগ্রাম ডিজাইন বা প্রোগ্রামিং ভাষা। তো এখানে দুইটা পার্ট আছে। এই বইয়ের মোটামুটি সবগুলা চ্যাপ্টারেরই দুইটা পার্ট। তো পঞ্চম অধ্যায়েরও দুইটা অংশ। প্রথম অংশ হচ্ছে প্রোগ্রামিং কাকে বলে, প্রোগ্রাম কিভাবে ডিজাইন করে, প্রোগ্রামিং ভাষা কি, প্রোগ্রামিং ভাষার ইতিহাস, এই বিষয়গুলা। আর দ্বিতীয় অংশে আছে একটা প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক অংশ, যেখানে অনেকগুলা প্রোগ্রামিং ভাষার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে। তো আমাদের প্রথমে প্রোগ্রামিং ভাষা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আলোচনা আমরা করব। অথবা আমরা জানার চেষ্টা করব যে প্রোগ্রাম কি, প্রোগ্রামিং ভাষা কি, প্রোগ্রামিং ভাষার ইতিহাস কি, ঠিক আছে, বা এটার প্রকারভেদ কি, এই বিষয়গুলো। তো তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করবে। তো এখানে আমরা ডান দিকে অনেকগুলা ছবি দেখতে পাচ্ছি। শব্দগুলোর সাথে আমার মনে হয় ইতিমধ্যে তোমাদের পরিচয় হয়েছে কম বেশি। যেমন HTML, এটাও কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করার ভাষা। তো এর পাশাপাশি আরো কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো দিয়ে আমরা সফটওয়্যার বা বিভিন্ন ধরনের অ্যাপ ডেভেলপমেন্ট করি। তো এই অধ্যায়ে আমরা যেটা জানার চেষ্টা করবো মানে আজকের আলোচনায়, সেটা হচ্ছে যে প্রোগ্রামের ধারণা, বিভিন্ন স্তরের প্রোগ্রাম ভাষা, তার মধ্যে প্রথম প্রজন্ম, তৃতীয় প্রজন্ম এবং মধ্যম স্তরের ভাষা, এই তিনটা আমরা আজকে কভার করার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখে নেই যে প্রোগ্রাম কি আসলে। আচ্ছা, তোমরা কেউ কি একটু ধারণা দিতে পারো যে প্রোগ্রাম জিনিসটা কি আসলে? কম্পিউটারের মাইক্রোপ্রসেসর তৈরিত নির্দিষ্ট সমষ্টিকেই প্রোগ্রাম বলে। একটু আরেকবার বলো প্লিজ। কম্পিউটারের মাইক্রোপ্রসেসরের জন্য তৈরিকৃত নির্দিষ্ট সমষ্টি। মাইক্রো প্রসেসর। আচ্ছা, মাইক্রো প্রসেসর কি জিনিস? হার্ডওয়্যার থাকে। হ্যাঁ, কম্পিউটার মানে একটা ইলেকট্রনিক যন্ত্র। তো ইলেকট্রনিক যন্ত্রের মধ্যে একটা ছোটখাটো অনেক যন্ত্রপাতি আছে। আমরা জানি কম্পিউটারের একটা অন্যতম হার্ডওয়্যার হচ্ছে প্রসেসর। মানে প্রসেসরকে নির্দেশ দেওয়ার জন্য কিছু নির্দিষ্ট ইনস্ট্রাকশন বা নির্দিষ্ট কোড আছে। এই কোডগুলোর সমষ্টিকেই আমরা অ্যাকচুয়ালি মানে খুব সাদামাটা ভাবে প্রোগ্রাম বলতে পারি। আর কোনো কিছু বলা যায় প্রোগ্রাম কাকে বলে? কেউ একজন বলো। বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে একটি ধারাবাহিক বা সঠিক বিন্যাস অনুযায়ী বিভিন্ন কিছু নির্দেশ তৈরি করা হলে সেগুলোকে প্রোগ্রাম বলা যায়। আচ্ছা, সোজা কথা, এখানে একটা শব্দ আমরা পাইলাম, সেটা হলো যে নির্দেশ বা কমান্ড বা ইনস্ট্রাকশন। আমরা জানি যে কম্পিউটার হচ্ছে এমন একটা যন্ত্র যেটা নিজে থেকে কিছুই করতে পারে না। এটা জাস্ট একটা হার্ডওয়্যার, মানে অনেকগুলা ডিভাইস, অনেকগুলা যন্ত্রপাতি। এই যন্ত্রপাতি গুলাকে অপারেট করতে হলে, অর্থাৎ কম্পিউটারকে সচল করতে হলে আমাদের কিছু কমান্ড বা ইনস্ট্রাকশন দিতে হবে। তো সেই ইনস্ট্রাকশনটা দিতে হবে কম্পিউটারের বোধগম্য ভাষায়। যে এমন একটা ল্যাঙ্গুয়েজে আমাদেরকে বলতে হবে বা কমান্ড করতে হবে যেন কম্পিউটার এটা বুঝে। তো এই ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে অ্যাকচুয়ালি বা এই সেট অফ ইনস্ট্রাকশন যেটা, এটাই হচ্ছে প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রাম। প্রোগ্রাম দিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারি। যেমন মোবাইল ফোনের মধ্যে আমরা শুধুমাত্র কল
করা বা কল রিসিভ করা এটাই শুধু কাজ না, এর বাহিরেও অনেক কাজ আছে। হ্যাঁ, ছবি তোলা, গান শোনা, হ্যাঁ, ছবি, বিভিন্ন ডাটা স্টোর করা, গেমস খেলা, ক্যালকুলেটর ইউজ করা। ঠিক আছে, তাহলে অর্থাৎ একটা মোবাইলে যত ছোটখাটো অ্যাপস বা অ্যাপ্লিকেশন আছে এগুলাও কিন্তু এক একটা প্রোগ্রাম, বা অন্য ভাষায় বললে আহ, এগুলা সবগুলাই হচ্ছে এক একটা সফটওয়্যার। আমরা কিন্তু আগেই পড়ছিলাম যে হার্ডওয়্যার হচ্ছে যন্ত্রপাতি গুলো, আর হার্ডওয়্যার গুলো চালানোর জন্য যেটা আমরা ইউজ করি সেগুলো হচ্ছে এক একটা সফটওয়্যার। এক একটা সফটওয়্যারের এক একটা কাজ। তো এখানে দেখি কি লেখা আছে। তাহলে মানুষ পরস্পরের সাথে ভাব বিনিময় ও কাজকর্মে আদেশ নির্দেশ প্রদানের জন্য যে সকল ধ্বনি এবং ধ্বনির যে লিখিত রূপ ব্যবহার করে তাকে আমরা কি বলি, ভাষা বলি। আমরা ভাব প্রকাশের জন্য বা মনের ভাব বিনিময়ের জন্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। তো বর্তমানে কম্পিউটারও আমাদের প্রাত্যহিক জীবনের একটা অংশ হয়ে গেছে। তো সুতরাং কম্পিউটারকেও কোনো একটা কাজ করার জন্য যদি আমরা আদেশ দিতে হয় আমাদেরকে, তাহলে তাকেও কিভাবে আদেশ দিব, আমরা বিশেষভাবে নির্মিত সফটওয়্যারের মাধ্যমে। ঠিক আছে, তো কম্পিউটারকে এই আদেশ নির্দেশ প্রদানের জন্য এমন কিছু সংকেত বা কতিপয় নিয়ম কানুন ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করা হয় যেগুলো কম্পিউটার বুঝতে পারে। প্রোগ্রাম তৈরির জন্য ব্যবহৃত এই নিয়ম কানুন এবং সংকেতগুলোকে একত্রে কি বলা হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামের ভাষা। ঠিক আছে, তাহলে সোজা কথা বা সংক্ষেপে যদি বলি, কম্পিউটারে ব্যবহারের জন্য বা কম্পিউটার প্রোগ্রাম তৈরির জন্য ব্যবহৃত যে সমস্ত নিয়ম কানুন এবং সংকেত এগুলোকে একত্রে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর আমরা জানি যে একটা কম্পিউটারের ভিতরে শত সহস্র ইলেকট্রনিক সুইচ সমন্বয়ে তৈরি, যার দুটি অবস্থা, একটা হচ্ছে অন আর একটা হচ্ছে অফ। অর্থাৎ ওই যে তুমি যেটা বললা মাইক্রো প্রসেসর, এটার ভিতরে কিন্তু একটা সার্কিটের কম্বিনেশন আছে। এই জি কম্বিনেশন স্যার। গুলা হচ্ছে কি, আহ, এখানে ইলেকট্রিক্যাল ভোল্টেজ কোন কোন সার্কিটের মধ্যে অন থাকে, আবার কোন কোন সার্কিটে অফ থাকে। এই অন অফ এর কম্বিনেশনই হচ্ছে কিন্তু সবকিছু। আচ্ছা, আমরা পরের স্লাইডে যাই। তো এই প্রোগ্রামিং ভাষার আবার একটু পিছনে যদি আমরা যাই, মানে এটা একটা হিস্ট্রি আছে। সেটা হচ্ছে যে মানে এটা প্রথম প্রোগ্রামার কে, নামটা মনে আছে তোমাদের? অ্যাডা বায়রন নামে একজন মহিলা কিন্তু বলা হয়, ওনাকে প্রোগ্রামিং প্রথম প্রোগ্রামার হিসেবে ধরা হয় আর কি। উনি প্রথম, মানে আমরা জানি যে কম্পিউটার যখন আবিষ্কার হয়েছে তখন কিন্তু ছোটখাটো ছিল না, বিশাল বড় বড় আকৃতি ছিল। তো সেই কম্পিউটারটা অপারেট করার জন্য একটা প্রোগ্রাম তৈরি করা হয়। সেই প্রোগ্রামটা তৈরি করছেন একজন ইংরেজ মহিলা কবি, উনি অ্যাডা বায়রন ওনার নাম ছিল। এটা মনে হয় তোমাদের বইয়ে আছে। তো যাই হোক, তো এটা স্টার্টিং কিন্তু হচ্ছে তোমার 1945। হ্যাঁ, 1945 থেকে শুরু করে আজ পর্যন্ত কয়েকশো প্রোগ্রামিং ভাষা আবিষ্কার হয়েছে। এই সবগুলো ভাষাকে মোটামুটি 5টা স্তরে বা প্রজন্মে ভাগ করা হয়: প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তো প্রথম প্রজন্মটার শুরু হচ্ছে কোথায়, 45 বা 40-এর দশকে আমরা বলতে পারি। এই ভাষাগুলোকে কিন্তু বলা হয় মেশিন ভাষা। প্রথম দিকে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল, এই ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। এরপরে প্রজন্ম, আমরা জানি যে প্রজন্ম বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝানো হয় যে একটা মেজর পরিবর্তন। যেমন বর্তমানে আমরা যে মোবাইল ফোন গুলা ব্যবহার করি, এগুলো হচ্ছে 4th জেনারেশন। মানে মোবাইল টেকনোলজির মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন যখন আসে তখন সেটাকে একটা জেনারেশন হিসেবে আখ্যায়িত করা হয়। যেমন বর্তমান জেনারেশনের বড় পরিবর্তনটা হচ্ছে যে এখানে ভিডিও কল খুব অ্যাভেলেবেল, যেটা থার্ড জেনারেশনে অতটা অ্যাভেলেবেল ছিল না। থার্ড জেনারেশনে যেটা হয়েছে যে ইন্টারনেটটা ইউজ করা যেত,
কিন্তু ভিডিও কলিং কিন্তু এত সহজ ছিল না। তো ফোর্থ জেনারেশনে যেটা হয়েছে সেটা হলো যে ভিডিও কলটা খুব সহজ এবং খুবই অ্যাভেলেবেল একটা বিষয়। তো এরকমই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন স্টার্টিং 40-এর দশকে, তখন সেটা ছিল মেশিন নির্ভর, যেটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। এরপরে আরেকটু অ্যাডভান্স হয়, আরেকটু ডেভেলপমেন্ট হয়, সেটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। এগুলোর সুবিধা অসুবিধা আমরা একটু পরেই দেখব। অ্যাসেম্বলি ভাষা শুরু হয় কখন? 50-এর দশকে। আর মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা এই দুটাকেই ধরা হয় নিম্ন স্তরের ভাষা বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তোমরা নিচের ছবিটা একটু খেয়াল করো, তোমরা কি ঠিকমতো দেখতে পাচ্ছ বা শুনতে পাও? জি জি স্যার। স্যার। তো নিচের ছবিতে দেখো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে 5টা জেনারেশন, প্রথম দুইটাকে বলা হচ্ছে কি লো লেভেল। এটা একটু নিম্ন স্তরের বা সুযোগ সুবিধা কম আর কি, যেহেতু প্রাথমিক পর্যায়ে। কিন্তু ওই সময়ের তুলনায় এটাই আবার অনেক কিছু। আর পরের যে ল্যাঙ্গুয়েজ গুলা বা পরের যে জেনারেশন, এই 3টা জেনারেশন উচ্চ স্তরের বা হাই লেভেল ভাষা। যেমন তোমরা ল্যাঙ্গুয়েজ বলতে আমরা যেটা বুঝি যে ভাষা বা ভাব আদান প্রদান করার জন্য যে মাধ্যম। তোমরা একটা মানুষের কথা যদি চিন্তা করো, মানুষ ভাষা শিখে কিভাবে? প্রথমেই কি কথা বলতে পারে? না। একটা শিশুর কথা যদি তুমি চিন্তা করো, একটা বাচ্চা প্রথমে কিন্তু ইশারা ইঙ্গিত করে, ঠিক না? তারপরে জি সে স্যার। কিছু অল্প কিছু সাউন্ড সে করতে পারে। হ্যাঁ, মানে আস্তে আস্তে তার ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করে। তারপরে যখন বয়স বাড়ে তখন কিন্তু সে যে একটা শব্দ বলতে পারে। তাহলে দেখো প্রথমে হচ্ছে ইশারা, তারপর হচ্ছে সাউন্ড, তারপর হচ্ছে ওয়ার্ড, এরপরে আস্তে আস্তে সে ভাঙা ভাঙা সেন্টেন্স তৈরি করে, ঠিক না? তারপরে যখন তার বয়স 4 বছর, 5 বছর বা আরো বেশি হয়, তখন সে পরিপূর্ণভাবে ভাব বিনিময় করতে পারে, মানে সে যেটা চিন্তা করে সে এটা মুখেও বলতে পারে। তাহলে তার মানে বড় হয় যত, তত তার ভাষাটা কি হয়? উচ্চ স্তরে প্রবেশ করে। আর যত ছোট থাকে সে, তখন কিন্তু ভাষাটা হচ্ছে নিম্ন স্তরে। তো সেরকমই কম্পিউটারের ভাষাটাও অনেকটা এরকম, মানে প্রোগ্রামিং এর ভাষা প্রথম দিকে ছিল লো লেভেল, মানে জাস্ট কিছু ছোট ছোট কমান্ড, ছোট ছোট ইনস্ট্রাকশন। এরপরে দেখা যাচ্ছে যে, মানে তুমি যদি এখনকার কথা চিন্তা করো, এখন কিন্তু আমি কম্পিউটারকে ভয়েস কমান্ডও দিতে পারি, ঠিক না? জি। যেমন মোবাইলে কিন্তু আমরা এই যে গুগলে সার্চ করতে হলে কিন্তু টাইপ করা লাগে না। হ্যাঁ, ওখানে একটা মাইক্রোফোন আছে, বা ইভেন মেসেঞ্জারে অনেক সময় টাইপ করতে ঝামেলা মনে হয়, আমরা কিন্তু অডিও একটা রেকর্ড করে দিয়ে দিতে পারি, অর্থাৎ আমি মুখে বললেও সে বুঝতে পারে। আচ্ছা, এই হচ্ছে প্রোগ্রামিং ভাষার 5টি স্তর বা 5টা প্রজন্ম, যেটা 45 থেকে শুরু করে এখন যেটা চলছে সেটা কিন্তু শুরু কিন্তু 80-র দশকে, ঠিক আছে? এখনো কিন্তু সেটা চলমান আছে। সেটা হচ্ছে কি স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা। এই যে পঞ্চম প্রজন্মের ভাষাটা কি? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ স্বাভাবিক বা ন্যাচারাল। হ্যাঁ, অর্থাৎ এখন বর্তমানে কম্পিউটারে যে প্রোগ্রামিং করা হয়, তোমরা দেখবা যে ধরো আমি কম্পিউটারকে কোনো কিছু যোগ করতে বললে, আমরা যেভাবে ইনস্ট্রাকশন দিই, আমি যদি তোমাকে বলি যে একটা যোগ অঙ্ক করো, কম্পিউটারকে ওই কথাটা বললে সে বুঝবে। হ্যাঁ, যেমন আমি যদি মোবাইলে ওই যে মাইক্রোফোন অন করে বলি যে অমুককে কল করো, সে সত্যি সত্যি তাকে কন্টাক্ট লিস্ট থেকে বের করে কল করবে, বা এসএমএস করো এসএমএস করবে, অমুক একটা গান প্লে করো। অর্থাৎ ন্যাচারাল ভাষা যেটা আমরা ব্যবহার করি, কম্পিউটারও সেটা বুঝতে পারে। এটা হচ্ছে একদম লেটেস্ট আর কি। আচ্ছা, আমরা একটু সংক্ষেপে তাহলে জানার চেষ্টা করি যে ভাষাগুলা অ্যাকচুয়ালি কি বা কেমন। তাহলে সবচেয়ে নিচের স্তরের ভাষা হচ্ছে মেশিন ভাষা, এটা কম্পিউটারের মৌলিক ভাষা। এখানে সমস্ত কমান্ড বা ইনস্ট্রাকশন দেওয়া হয় বাইনারি ডিজিটে, একেবারে মেশিন ভাষায়, অথবা হেক্সাডেসিমাল পদ্ধতি ব্যবহার করে কিছু লিখতে হয়। তো কম্পিউটারের
আবার একটা অন্যতম বৈশিষ্ট্য হলো সে শুধুমাত্র মেশিন ভাষাই বুঝতে পারে, অর্থাৎ 0-1 দিয়ে যেই ভাষা, যেই কমান্ড, সেটাই তার জন্য বোধগম্য। আর অন্য ভাষায় যদি প্রোগ্রাম তৈরি করা হয় তাহলে কিন্তু কি লাগবে, একটা অনুবাদক লাগবে। ঠিক আছে? তাহলে অনেক সময় পরীক্ষায় আসে কম্পিউটারে বোধগম্য ভাষা কোনটা, কি বলবা? মেশিন ভাষা। মেশিন মেশিন ভাষা। ভাষা। তাহলে কম্পিউটার কিন্তু শুধু বুঝে মেশিন ল্যাঙ্গুয়েজ, কিন্তু প্রোগ্রামারদের সুবিধার্থে, মানে যারা কম্পিউটার প্রোগ্রামার বা ডেভেলপার, তারা কিন্তু 0-1 দিয়ে সবসময় লিখতে পারে না। 0-1 দিয়ে লেখাটা অনেক জটিল। ওই যে আমরা ওই যে ডোমেন নেম পড়ার সময় পড়ছিলাম যে আইপি নাম্বার দিয়েও ওয়েবসাইট খোঁজা যায়, কিন্তু আইপি নাম্বার মনে রাখা কঠিন। তো এটার জন্য কি তৈরি করছে, ডোমেন নেম, ডোমেন নেম। যেন একটা নাম দিয়ে আমি একটা ওয়েবসাইটের নাম বা ঠিকানা মনে রাখতে পারি। তো সেরকমই প্রোগ্রাম করার জন্য আমাকে যদি সবসময় 0-1 টাইপ করতে হয় তাহলে কিন্তু এটা খুব কঠিন একটা বিষয়। এই জন্য কি করছে যারা প্রোগ্রামার, তারা সমস্ত কমান্ড, ইনস্ট্রাকশন এগুলা লিখবে ইংরেজি ভাষায়, কম্পিউটার সেটাকে অনুবাদ করে 0-1 বানায় নিবে। তাহলে এই রূপান্তর বা অনুবাদের জন্য কি লাগবে, একটা অনুবাদক লাগবে। হ্যাঁ, তাহলে এটার জন্য একটা আলাদা সফটওয়্যার আছে, এটা আমরা পরে পড়বো, অনুবাদ সফটওয়্যার। কম্পাইলার আর ইন্টারপ্রিটার দুটো রাইট অনুবাদক রাইট, আছে না? কম্পাইলার এবং ইন্টারপ্রিটার হচ্ছে এই অনুবাদক। যেমন কথার কথা, বাংলাদেশে পিএম যদি মনে করো জাপানে যায়, এখন জাপানের পিএম তো বাংলা ভাষা বুঝবে নাও বুঝতে পারে, তখন কি লাগবে, একজন দোভাষী লাগবে, যে বাংলাটাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবে, আবার জাপানিজ ল্যাঙ্গুয়েজটাকে সে বাংলায় ট্রান্সলেট করতে পারবে। বুঝতে পারছো? তো সাধারণত এই কাজটাই করে কম্পিউটারে। যে কোনো প্রোগ্রাম লেখার সময় প্রোগ্রামটা ইংরেজিতে লেখা হয়, তারপর এটাকে ট্রান্সলেট করে বাইনারিতে নিয়ে আসা হয়। তো মেশিন ভাষার নির্দেশগুলোকে 4 ভাগে ভাগ করা যায়। অ্যারিথমেটিক, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ। তারপর একটা হচ্ছে কন্ট্রোল করার জন্য কিছু কমান্ড আছে, লোড, স্টোর, জাম্প। আবার ইনপুট আউটপুটের জন্য কিছু কমান্ড, যেমন রিড, রাইট। তারপর প্রত্যক্ষ ব্যবহার, স্টার্ট, হল্ট, ইন্ড, মানে জাস্ট ছোট ছোট কিছু কমান্ড বা ইনস্ট্রাকশন। তাহলে এই সবগুলো ইনস্ট্রাকশনকে কয় ভাগে ভাগ করে, 4 ভাগে। গাণিতিক, কন্ট্রোল ইনস্ট্রাকশন, ইনপুট আউটপুট, আর একটা হচ্ছে ডাইরেক্ট ইউজ। প্রত্যক্ষ। আর এটা জাস্ট যে মেশিন ভাষার নির্দেশগুলো কয় ভাগে বিভক্ত, এটা মনে রাখলেই হবে। আর মেশিন ভাষার সুবিধা কি, মেশিন ভাষার সুবিধা হলো এটা লজিক বা মেমোরি স্পেস কম লাগে। আর কেউ যদি কম্পিউটারের অভ্যন্তরীণ গঠনটা ভালো করে জানতে চায়, বুঝতে চায়, তাহলে তার জন্য মেশিন ভাষা শেখাটা খুব জরুরি। ঠিক আছে? মেশিনের ভিতরে যেমন ফর এক্সাম্পল, এখন আমরা যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করি, ধরো টেলিভিশন, কম্পিউটার, মোবাইল, এগুলার ভিতরে তো অনেক কিছু আছে, কিন্তু এগুলা সম্পর্কে কি আমাদের জানার কোনো দরকার আছে? আমরা শুধু জানবো যে কিভাবে এটা অপারেট করে, কিভাবে অন করে, কিভাবে অফ করে, এটা। কিন্তু আগের দিনে কম্পিউটার যারা ইউজ করতো, ধরো প্রথম দিকের কথা বলতেছি, তখন কিন্তু কম্পিউটারের ভিতরে কি যন্ত্রপাতি আছে, কোথায় মেমোরিতে সেভ হয়, কোন জায়গায় সার্কিটটা কিভাবে কাজ করে, এটা সম্পর্কেও কিন্তু জানতে হতো। তো এটা একটা সুবিধা হলো যে কম্পিউটারের ভিতরে কি আছে, বাইরে কি আছে, সবই জানা যায়। আর আরেকটা সুবিধা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি দ্রুত, যেটা কম্পিউটারকে দ্রুত বুঝতে পারে। কথা বলো না, কম্পিউটার দ্রুত বুঝতে পারে। তো যেমন দুইজন লোক বাংলা ভাষাভাষী হলে তারা কথা বললে দ্রুত বুঝতে পারবে না, কিন্তু দুইজনের একজন যদি অন্য দেশি হয়, ভিনদেশী হয়, তাহলে কিন্তু কথা বললে বুঝতে কিন্তু একটু দেরি হবে। তো মেশিন ভাষার ক্ষেত্রে এই অসুবিধাটা নাই, যেহেতু কম্পিউটারও মেশিন ভাষা বুঝে,
আর প্রোগ্রামটাও লেখা হয় মেশিন ভাষায়। অসুবিধা হলো এই ভাষায় প্রোগ্রাম লেখা ক্লান্তিকর, অনেক সময় লাগে। হ্যাঁ, কারণ প্রচুর বেশি কোড লিখতে হয়। তারপরে এটা মেশিন ভাষা মেশিন এর উপর নির্ভরশীল, অর্থাৎ এক মেশিনের জন্য লেখা প্রোগ্রাম অন্য মেশিনে রান করে না, এটা একটা অসুবিধা। আবার হচ্ছে দক্ষ প্রোগ্রামার লাগে, কারণ সবাই এটা পারবে না, তাহলে এটা কোনো কোনো ক্ষেত্রে অসুবিধা। আর একটা হলো যে মেশিন ভাষা ডিবাগ করা কঠিন। ডিবাগ মানে কি? পরিবর্তন। হ্যাঁ, জান্নাত বলো। পরিবর্তন। ডিবাগ মানে হলো ভুল সংশোধন করা, মানে অনেক সময় প্রোগ্রাম লিখতে গেলে ভুল হয়, এই ভুলটাকে বলা হয় বাগ, আর ভুল সংশোধন করাকে বলা হয় ডিবাগ। তো মেশিন ভাষায় যদি প্রোগ্রাম লেখার সময় কোনো কারণে ভুল হয়, এটা খুঁজে বের করা খুব মুশকিল। আর ভুল খুঁজে না পাইলে ভুল সংশোধন করাটাও কঠিন। ওকে, এবার আমরা দেখি সেকেন্ড জেনারেশনের ভাষা, অ্যাসেম্বলি ভাষা। তাহলে মেশিন ভাষার যুগ পার হয়ে যখন আরো অগ্রসর হয়, তখন আরেকটা ভাষার ডেভেলপমেন্ট হয়, যেটা আরেকটু সহজ। এটাকে সাংকেতিক ভাষাও বলা হয়। এটার প্রচলন শুরু হয় কবে? 50-এর দশকে। অ্যাসেম্বলি ভাষা আরেকটা নাম তোমরা মনে রাখবে, এটাকে সাংকেতিক ভাষা বা নেমনিক ভাষা বলা হয়। হ্যাঁ, তাহলে অ্যাসেম্বলি ভাষার নির্দেশগুলোকে সাংকেতিক ভাবে দেওয়া হয়। এখানে 4টা অংশ থাকে: লেভেল, অপকোড, অপারেন্ড আর কমেন্ট বা মন্তব্য। প্রোগ্রামিং ভাষার মধ্যে 4টা ভাগ থাকে। আচ্ছা, তো এখানে আমরা একটু সংক্ষেপে দেখি লেভেল কি জিনিস। লেভেল মানে তো বুঝতে পারতেছি, কোন একটা জিনিসের বিবরণ থাকবে লেভেলে। তাহলে তুমি যে নির্দেশটা দিচ্ছ সেটা সাংকেতিক একটা অ্যাড্রেস থাকে, সেটাকেই লেভেল বলে। লেভেলের মধ্যে 2-1টা বর্ণ থাকে এবং এগুলোর মধ্যে কোনো স্পেস থাকবে না। যেমন ধরো লোডের জন্য হচ্ছে এলডিএ, এটা একটা সংকেত। স্টোরের জন্য হচ্ছে এসটিপি, ক্লিয়ার করার জন্য হচ্ছে সিএলআর, মানে এটা সংক্ষিপ্ত নাম আর কি। অপারেশন কোডে নির্দেশ নেমনিক থাকে। নেমনিক মানে কথাটার অর্থই হচ্ছে সাংকেতিক। এগুলা অনেক 4টা উদাহরণ আছে, 4টা নাম তোমরা মনে রেখো। লোডের জন্য এলডিএ, স্টোর, ক্লিয়ার আর অ্যাড। ঠিক আছে, এটা অনেক সময় অবজেক্টিভে আসে, এর বাইরে না। আর এটা আচ্ছা, অপারেন্ট মনে করো তোমরা বীজগণিতে লেখো না a প্লাস বি ইকুয়াল টু ধরো এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে অ্যালফাবেট বা বর্ণগুলোকে বলা হয় অপারেন্ট, আর চিহ্নগুলোকে বলা হয় অপারেটর, যোগ বিয়োগ গুণ ভাগ। ঠিক আছে, এটা একটু মনে রেখো। তো অ্যাসেম্বলি ভাষায় সাধারণত আলফা নিউমেরিক বা অ্যালফাবেট বা নাম্বারের সাহায্যে অপারেন্ট গুলা লেখা হয়, যেমন এ বি, A1, B2 ইত্যাদি। আর মন্তব্য হচ্ছে অনেক সময় বোঝার জন্য সাইড নোট লেখা হয়, সেটাই হচ্ছে মন্তব্য। এটা মেশিন ভাষায় অনুবাদ হয় না আসলে, এটা জাস্ট প্রোগ্রামারের নিজের বোঝার সুবিধার্থে। যেমন এখানে একটা প্রোগ্রাম দিছে, এ এবং বি কে যদি যোগ করতে হয়, তাহলে তুমি কিভাবে একটা অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লিখবা? প্রথমে হইলো সিএলআর কমান্ড, মানে আগের সব খালি করবে, 2টা ইনপুট নিবে, ইনপুট এ, ইনপুট বি, এটাকে লোড করে এ তে রাখবে, এটার সাথে অ্যাড করবে বি, তারপর এটাকে ফলাফলটাকে স্টোর করবে কোথায়? সি তে, তারপরে এসটিপি মানে স্টপ, শেষ। ঠিক আছে, মানে এই সাংকেতিক ভাষাগুলা লিখলে কম্পিউটার বুঝে ফেলবে যে এ এবং বি এর মানটাকে আমাকে যোগ করে সি এর মধ্যে রেখে দিতে হবে। এটা একটা ছোট প্রোগ্রাম, a প্লাস বি ইকুয়াল টু সি।
ওকে, তো এটার অসুবিধা সুবিধা আছে। সুবিধা হলো এটা দিয়ে তোমার সংক্ষিপ্ত বা দক্ষ প্রোগ্রাম রচনা করা যায়, ভুলের পরিমাণ কম হয় বা হইলেও সহজে সংশোধন করা যায়। আর এটা মেশিনের সংগঠনের উপর নির্ভর, অর্থাৎ এটাও কিন্তু মেশিন নির্ভর একটা ল্যাঙ্গুয়েজ। আর এটা সুবিধা একদিক দিয়ে, আরেক দিক দিয়ে অসুবিধা হলো যে মেশিন নির্ভর হলে এক মেশিনের প্রোগ্রাম অন্য মেশিনে চলে না, ঠিক আছে। আর এটা মেশিন ভাষার তুলনায় সহজ হলেও তারপরেও এটা বেশ কষ্টসাধ্য এবং সমস্যার। তাহলে দুইটা সুবিধা তোমরা মনে রাখবা, এটা দক্ষ এবং সংক্ষিপ্ত প্রোগ্রাম তৈরি করা যায়, এখানে ভুলের পরিমাণ কম। আর অসুবিধা হলো মেশিন নির্ভর এবং এটাও বেশ কষ্টসাধ্য, ঠিক আছে। এই হলো অ্যাসেম্বলি ভাষা। আচ্ছা, আজকে লাস্ট আইটেম হচ্ছে এটা মধ্যম স্তরের ভাষা। মধ্যম স্তরের ভাষা হচ্ছে আসলে যেমন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে মধ্যম স্তরের ভাষা, যেটার কিছু বৈশিষ্ট্য মেশিন ভাষার বৈশিষ্ট্য, কিছু বৈশিষ্ট্য উচ্চ স্তরের ভাষার বৈশিষ্ট্য। হ্যাঁ, মানে কম্পিউটারের হার্ডওয়্যার নিয়ন্ত্রণ এবং সিস্টেম প্রোগ্রাম রচনার জন্য যে প্রোগ্রামিং ভাষাগুলো ব্যবহার করে এগুলোকে বলা হয় মধ্যম স্তরের ভাষা। এই ভাষার মধ্যম বলার কারণ হলো এখানে কিছু হাই লেভেল ভাষার বৈশিষ্ট্যও থাকে, আবার লো লেভেল ভাষারও কিছু লো বৈশিষ্ট্য লেভেলেরটা থাকে। থাকে। হ্যাঁ, এটা অনেক সময় পরীক্ষায় আসে যে কোনটি মধ্যম স্তরের ভাষা বা মধ্যম স্তরের ভাষা কাকে বলে। তাহলে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে যে সি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এখানে একটু একটা জিনিস ভুল আছে, মধ্যম স্তরের মানে হাই লেভেল না, ঠিক আছে। মিডিয়াম। মানে ইংরেজিটা হবে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে সি কে হাই লেভেলও বলে আবার মিড লেভেলও বলে, কারণ সি ভাষার মধ্যে হাই লেভেলের বৈশিষ্ট্য আছে। আর সি ভাষার প্রথম সুবিধা হলো যেটা মেশিন নির্ভর না। এটা আমরা যখন সি পড়বো তখন এটা তোমাদের কাছে ক্লিয়ার হবে যে অ্যাসেম্বলি ভাষা এবং মেশিন ভাষার মধ্যে প্রধান অসুবিধা হলো এই দুইটা ভাষাই হচ্ছে মেশিন নির্ভর, অর্থাৎ এক মেশিনের প্রোগ্রামিং ভাষা অন্য কম্পিউটারে কাজ করবে না। এটা তোমার উচ্চ স্তরের ভাষার মধ্যে এই প্রবলেমটা নাই। তো যাই হোক, মোটামুটি আমরা আজকে এটাই দেখার চেষ্টা করলাম যে প্রোগ্রামিং ভাষা কাকে বলে, প্রোগ্রাম কাকে বলে, আর প্রোগ্রামিং ভাষার প্রজন্ম। ঠিক আছে, এটা তোমরা একটু কষ্ট করে পড়বা, তাহলে আগামী ক্লাসে আমরা বাকি আইটেম গুলো পড়ে ফেলবো। ঠিক আছে, তাহলে আমি কালকে হবে না, পরশু আবার আমরা আরেকটা ক্লাস, এই সপ্তাহের ক্লাসগুলো জুমে হবে, কেমন? জি স্যার। ঠিক আছে স্যার স্যার। একই টাইমে একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো, প্রশ্ন তো অবশ্যই থাকবে, বলো। এই যে ভয়েড মেইন কি? ভয়েড কি? মেইন ওই যে সি প্রোগ্রামিং ভাষার মধ্যে যে মেইন ফাংশনের আগে ভয়েড লেখে যে ওইটা। জি স্যার। আচ্ছা, ভয়েড মানে হলো ফাঁকা আর কি, ঠিক আছে। তো সি প্রোগ্রাম করার সময় স্যার এটা এটা মানে কেন দেওয়া হয়? এটা আসলে আমরা এটা কোন কোন কম্পাইলারে লিখতে হয়, ধরো টার্বো সি কম্পাইলার ইউজ করলে ভয়েড মেইনের আগে ভয়েড লিখতে হয়, তাহলে ওই কম্পাইলার বুঝতে পারে। এটা মানে অনুবাদকের বৈশিষ্ট্য আর কি এটা। আবার আরো কিছু কোড ব্লক বা আরো কিছু কম্পাইলার আছে, ওখানে আবার ভয়েড লেখা লাগে না, ঠিক আছে। তো এটা আসলে কম্পাইলারের বৈশিষ্ট্য। হ্যাঁ, কম্পাইলারের কাজটা হলো যে প্রোগ্রামটারে অনুবাদ করে মেশিন ভাষায় কনভার্ট করে। তো এটা কোন কোনটায় লাগে আবার কোন কোনটায় লাগে না, ঠিক আছে। এটা কম্পাইলারের একটা নিজস্ব বৈশিষ্ট্য আর কি, আর কিছু না। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তোমরা তাহলে একটা কাজ করো, তোমরা এই পঞ্চম অধ্যায়টা শুরু করে দাও, ঠিক আছে। যে এখানে প্রথমে কিছু থিওরিটিক্যাল জিনিস আছে, তো তাহলে থিওরি গুলো আমরা আলোচনা করে শেষ করে ফেলি, এরপরে আমরা একেবারে প্র্যাকটিক্যালি করব। দু একটা দেখলে দেখবা যে জিনিসটা সহজ লাগবে, আশা করি পারবা তোমরা, ঠিক
ঠিক আছে, তো একটু সিরিয়াস হয়ে যাও, পরীক্ষা কিন্তু হবে। তো তোমাদের হাতে কিন্তু 1 মাস আছে সর্বোচ্চ, ঠিক আছে? তো এখন থেকে বি সিরিয়াস, প্রতিদিন নিয়ম করে পড়বা। আর চতুর্থ অধ্যায়ের যেগুলো আছে ওটা একটু প্র্যাকটিস করো। টুকটাক কিছু বাদ থাকলে সেটা আমরা মানে সরাসরি ক্লাসে করব। স্যার আগামী ক্লাসে কি হ্যাঁ, বুঝি নাই। আগামী ক্লাস জুমে হবে, নেক্সট ক্লাস। একই টাইম মানে স্যার এই 7টা সময় থেকে শুরু হবে? টাইমটা আমি একটু বলে দিব, হ্যাঁ টাইমটা মনে হয় চেঞ্জ হতে পারে, আমি জানাই দিব কেমন। আচ্ছা স্যার। গ্রুপে একটু দেখো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম।